আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করেছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছ, তাদের অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এখন আমাদেরকে কী করতে হবে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়, সার্কুলার কী বা এটা কখন প্রকাশিত হবে, কিভাবে আমাদেরকে পড়তে হবে। সো তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাই সকলকে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ওকে, চলো আমরা আমাদের মেন কথায় চলে আসি যে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর কী করতে হবে, এটা আমরা শেষে আলোচনা করব। তবে প্রথমত জানবো কোন কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে আবেদন করা যায়। বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে পাবলিক ইউনিভার্সিটি, জিএসটি বা গুচ্ছ এবং হচ্ছে ন্যাশনাল বা জাতীয় বিশ্ববিদ্যালয়। পাবলিক ভার্সিটির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা জিএসটি বা গুচ্ছ, এটা হচ্ছে কি পাবলিক ভার্সিটির আওতাভুক্ত। এছাড়াও হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত আমাদের ভর্তি পরীক্ষা হয়ে থাকে এবং প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যেই হচ্ছে আমাদেরকে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার মাধ্যমেই হচ্ছে অ্যাডমিট হতে হয়, ভর্তি হতে হয়। এখন আসি আমাদের সার্কুলার কখন প্রকাশিত হয় বা সার্কুলার জিনিসটা কি। সার্কুলার মানে হচ্ছে বিজ্ঞপ্তি। আমাদের এইচএসসির রেজাল্ট প্রকাশিত হওয়ার পর, অর্থাৎ এখন তো এইচএসসি পরীক্ষা দিয়েছো, এখন নয়, এইচএসসি পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশ হবে, এইচএসসির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের নিয়ম অনুসারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, ভর্তি বিজ্ঞপ্তি, যেখানে একজন স্টুডেন্ট কত জিপিএ হলে বা কোন কোন প্রসেস ফলো করলে সে হচ্ছে ভার্সিটিতে হচ্ছে অ্যাডমিশন দিতে পারবে, অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তার কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, যাবতীয় বিষয় হচ্ছে সেই সার্কুলারে প্রকাশ করা থাকবে। সো আমাদের সার্কুলার নিয়ে এখনই চিন্তা করা দরকার নেই, কারণ আমরা এখন মাত্র এইচএসসি এক্সাম দিলাম, আমাদের এইচএসসির রেজাল্ট প্রকাশিত হবে, তারপর হচ্ছে আমাদের অ্যাডমিশনের সার্কুলার প্রকাশিত হবে। তবে সার্কুলার যখন প্রকাশিত হবে এইচএসসি এক্সামের পর, তখন অবশ্যই সেটা মনোযোগ দিয়ে দেখে হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে প্রসেস মতো এগিয়ে যেতে হবে। অ্যাডমিশনের সার্কুলার অনুযায়ী হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে, অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পর অ্যাডমিট কার্ডের তারিখ অনুযায়ী অ্যাডমিশন টেস্ট হবে, তারপর হচ্ছে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সাবজেক্ট চয়েস দিতে হবে ভার্সিটিতে এবং শেষ পর্যন্ত হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত সাবজেক্টে কাঙ্ক্ষিত ভার্সিটিতে হচ্ছে ফাইনাল অ্যাডমিশন নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রসেস, অর্থাৎ আমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যে প্রসেসটা, সেটা আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম। এখন আসি আমাদেরকে কীভাবে পড়তে হবে। পড়ার জন্য আমাদের প্রথমত যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে টার্গেট ঠিক করতে হবে। প্রথমে হচ্ছে তোমাদেরকে টার্গেট সিলেক্ট করতে হবে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও। একজন স্টুডেন্ট চাইলে একাধিক বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি পরীক্ষা দিতে পারবে। একই সাথে সে চাইলে পাবলিক ভার্সিটিগুলোতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবগুলোতে হচ্ছে সে পরীক্ষা দিতে পারবে। জিএসটি বা গুচ্ছ আওতাভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে পরীক্ষা দিতে পারবে, অথবা চাইলে সে ন্যাশনালেও পরীক্ষা দিতে পারবে। এখন কথা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য যে আবেদনের যোগ্যতা থাকা প্রয়োজন, সেটা কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে। অর্থাৎ অ্যাডমিশন সার্কুলারে আমাদের যেই জিপিএ দেখানো হবে, সেই প্রত্যেকটা ভার্সিটির জিপিএ তোমাকে সেখানে হচ্ছে কাউন্ট থাকতে হবে তোমার রেজাল্টে। সো সেই অনুযায়ী হচ্ছে তুমি তোমার প্রসেস যদি ঠিক থাকে, অর্থাৎ তোমার অ্যাডমিশনের সার্কুলারের যে নিয়ম বা যে রুলস, সেই রুলস যদি তোমার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সেটা যদি ঠিক থাকে, তাহলে তুমি পাবলিক ভার্সিটি, জিএসটি এবং ন্যাশনাল সবগুলোতে হচ্ছে আবেদন করতে পারবে। এখন আমরা আবেদন করলেও আমরা কিন্তু একটা টার্গেট সিলেক্ট করে হচ্ছে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, কারণ প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিন্তু একরকম হয় না। পাবলিক ভার্সিটিগুলোতে যেই প্যাটার্নের প্রশ্ন আসে বা যেই প্যাটার্নের পরীক্ষাটা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একই রকমভাবে হয় না, আবার ন্যাশনালের প্রশ্ন হচ্ছে আলাদা হয়, অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন আলাদা হয়। এখন ধরো তুমি পাবলিক ভার্সিটির একটা ভার্সিটিকে উদ্দেশ্য করে হচ্ছে পড়াশোনা শুরু করবে এবং এটার পাশাপাশি কিন্তু বাকিগুলো হচ্ছে কাভার হবে, অর্থাৎ একটাকে উদ্দেশ্য করে তোমাকে প্রথমে তোমার টার্গেট সিলেক্ট করে তোমাকে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। এখন ভার্সিটিগুলোতে কিন্তু ইউনিটভুক্ত আবার হচ্ছে তোমার সিলেকশন থাকে, অর্থাৎ তুমি সায়েন্সের হয়ে থাকলে এক ধরনের ইউনিট, তুমি যদি কমার্সের হয়ে থাকো তাহলে অন্য ইউনিট, তুমি যদি আর্টসের হয়ে থাকো তাহলে অন্য ইউনিট, আলাদা আলাদা ইউনিটে হচ্ছে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে। সো তুমি যেই ইউনিটের হও এবং যেই ভার্সিটিতে হচ্ছে তোমার টার্গেট থাকবে, সেই টার্গেট ভার্সিটি সিলেক্ট করবে এবং কোন ইউনিটে তুমি পরীক্ষা দিবে সেটা হচ্ছে তোমাকে আগে কনফার্ম করতে হবে। এখন আসি টার্গেট সিলেক্ট করার পর
দ্বিতীয় কথা হচ্ছে তুমি যে ভার্সিটি এবং যেই ইউনিটে পরীক্ষা দিবে সেই ভার্সিটির এবং সেই ইউনিটের একটা প্রশ্ন ব্যাংক তোমাকে সংগ্রহ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক বা কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমাকে কী করতে হবে, সংগ্রহ করতে হবে। তারপর সেই কোশ্চেন ব্যাংক অনুযায়ী তুমি দেখবে যে তোমার গ্রুপ থেকে যে পরীক্ষা হয় বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেখানে কোন কোন বিষয় থেকে তোমার পরীক্ষা এসেছে বা পরীক্ষার প্রশ্ন আসে। যেমন আমি যদি সায়েন্সের কথা বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের পরীক্ষা দিতে হয়। সো এ ইউনিটে সায়েন্সের স্টুডেন্টদের পরীক্ষা দেওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা এবং ইংলিশ এই 6টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। সো একইভাবে তুমি যদি মানবিকের হয়ে থাকো সেক্ষেত্রে তুমি হচ্ছে মানবিকের জন্য হচ্ছে বি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হচ্ছে মানবিকের জন্য পরীক্ষা দিতে হয়। সো তোমরা হচ্ছে সেই অনুযায়ী তোমাদের প্রশ্ন ব্যাংক কালেক্ট করবে এবং সেখানে তোমাদের যে কাঙ্ক্ষিত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তোমাকে হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেই বিষয়গুলো তুমি হচ্ছে পাবে বা তোমার পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার জন্য তোমার বিষয়গুলো পড়তে হবে, সেই বিষয়গুলোর মেইন বুক তোমাকে ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ সেই বিষয়টার উপরে মেইন বইটা, এইচএসসির যে মেইন বইটা রয়েছে সেই মেইন বইটাকে তোমাকে ভালোভাবে ফোকাস করতে হবে। মেইন বইয়ের A to Z সব কিছু সুন্দরভাবে দেখতে হবে। তবে কোশ্চেন ব্যাংকটা অবশ্যই ভালোভাবে দেখবে, কারণ কোশ্চেন ব্যাংক যদি তুমি ঠিকমতো হচ্ছে অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বা কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তখন তুমি সেই অনুসারে হচ্ছে তোমার পড়ায় ফোকাস করতে পারবে। আচ্ছা, তার মানে প্রথমত হচ্ছে আমাদেরকে টার্গেট সিলেক্ট করতে হবে, ভার্সিটির টার্গেট সিলেক্ট করতে হবে, ইউনিট সিলেক্ট করতে হবে যে কোন ইউনিটে পরীক্ষা দিবে। তারপর সেই ইউনিটের হচ্ছে প্রশ্ন ব্যাংক তোমাকে কালেক্ট করতে হবে। প্রশ্ন ব্যাংক থেকে যে সাবজেক্টগুলো তোমাকে হচ্ছে নির্দিষ্ট করতে হবে যে তুমি কোন কোন সাবজেক্টের হচ্ছে পড়াশোনা করতে হবে অ্যাডমিশনের জন্য, এবং সেই সাবজেক্টগুলোর মেন বইগুলো হচ্ছে তোমার প্রথম টার্গেট থাকবে যে মেন বইগুলো অবশ্যই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে ভালোভাবে বুঝে পড়তে হবে। এখন আসি প্রতিটি বিষয়ের জন্য হচ্ছে আলাদা আলাদা নোট তৈরি। যেমন আমি যদি সায়েন্সের কথা বলি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, এই 6টা বিষয়ের কথা বললাম। তো তোমাকে কি করতে হবে, এই 6টা বিষয়ের উপর আলাদা আলাদা নোট খাতা তুমি তৈরি করে ফেলবে। ঠিক আছে, 6টা বিষয়ের উপর তুমি আলাদা আলাদা নোট খাতা তৈরি করে ফেলবে। এখন নোট খাতার মধ্যে কাজ কি, তুমি কনসেপ্ট ক্লিয়ার করে একটা রাফ খাতা বানাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে আলাদা আলাদা করে নোট খাতা তৈরি করবে। রাফ খাতার কাজ হচ্ছে তুমি বিভিন্ন অনলাইনে ক্লাস করতে পারো, চাইলে ভালোভাবে নিজে পড়তে পারো। সেগুলো হচ্ছে প্রথমে তোমার নিজের মতো করে হচ্ছে গুছিয়ে লিখবে, সেখান থেকে হচ্ছে তুমি তোমার নোট খাতায় নোট ডাউন করে ফেলবে যেই লাইনগুলো হচ্ছে তোমার জন্য ইম্পর্ট্যান্ট বা যেটা তোমার হচ্ছে সমস্যা হয় সেই জিনিসগুলো হচ্ছে তুমি এমনভাবে রাখবে যেন পরীক্ষার আগে তুমি হচ্ছে রিভিশন দিয়ে যেতে পারো। অর্থাৎ এখন হচ্ছে তুমি পড়াটাকে আগে গুছিয়ে নিবা। ঠিক আছে, তোমার অ্যাডমিশনের একদম শেষ পর্যন্ত বা শেষের দিকে তুমি কীভাবে হচ্ছে রিভিশন দিবা সেটা করার জন্য এখন তুমি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার প্রিপারেশনটাকে তুমি প্রথমে কী করবে, গুছিয়ে নিবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রসেস। এখন আসি, গুছিয়ে নেওয়ার পর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি কিন্তু এখানে তুমি পড়বা এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা হচ্ছে নোট করে ফেলবা। ঠিক আছে, এখন আসি নিয়মিত রিভিশন দিতে হবে। তুমি নোট করার পর ধরো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করেছো, পরবর্তী আবার চ্যাপ্টার ধরেছো, এখন ওই চ্যাপ্টার পড়তে পড়তে আবার এই চ্যাপ্টারটা যদি একেবারেই ফেলে রাখো তাহলে কিন্তু হবে না। সো ওই চ্যাপ্টার শেষ করার পর বা ওই চ্যাপ্টারের মাঝে আবার আমাদের আগের যে চ্যাপ্টার তোমরা পড়া হয়েছে সেটাকে আবার হচ্ছে রিভিশন দিতে হবে এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এক্সাম দিতে হবে। এক্সামটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এক্সাম দিলে হচ্ছে বুঝতে পারবে তোমার কোথায় কতটুকু ঘাটতি রয়েছে। ঠিক আছে, সো ঘাটতিটা বোঝার জন্য তোমাকে অবশ্যই অনেক বেশি বেশি এক্সাম দিতে হবে। তবে প্রথম দিকে তুমি বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো এবং অবশ্যই তোমরা এইচএসসি এক্সাম দিয়েছো, যে তার মানে হচ্ছে এইচএসসিতে তোমাদের বইটা মোটামুটি পড়া হয়ে গেছে। তারপরও হচ্ছে তোমাকে কি করতে হবে, অ্যাডমিশনের জন্য আরও বিস্তারিতভাবে খুঁটিনাটি বিষয়গুলো সহ জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে। সো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি হচ্ছে ফুলফিলভাবে কমপ্লিট করে পড়বে এবং ওটার উপর হচ্ছে নোট করবে, যে নোটগুলো তোমার অ্যাডমিশনের প্রশ্নে অনেক বেশি আসে। এবং তুমি যখন প্রথমেই প্রশ্ন ব্যাংক যখন কালেক্ট করবে, আমি বলবো যে তোমার পড়ার প্রসেস শুরু করার আগেই তোমাকে ভালোভাবে প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে প্রত্যেক সাবজেক্টের, যেমন ধরো আমি যদি বাংলার কথা বলি, তোমার প্রশ্ন ব্যাংকে যে বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো থাকবে, তুমি একটা দীর্ঘ সময় নিয়ে ধরো 2 দিন সময় নিয়ে বাংলা বিষয়ের শুধুমাত্র প্রশ্নগুলো শুধু দেখবে যে কী ধরনের প্রশ্ন আসছে এবং সেটা অনুযায়ী হচ্ছে তুমি টপিক সিলেক্ট করবে।
বা হচ্ছে গদ্য পদ্য যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে তুমি সিলেক্ট করবে যে কোনটা থেকে কী ধরনের প্রশ্ন বেশি আসছে। ঠিক আছে, সো এই অ্যানালাইসিসটা কিন্তু সবচেয়ে জরুরি। তুমি যদি অ্যানালাইসিস করে বুঝতে পারো যে কোথা থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে তুমি পড়ার সময় সেই বিষয়টাতে অনেক বেশি করে ফোকাস করতে পারবে এবং তোমার প্রস্তুতিটা কিন্তু অনেকটা গুছিয়ে আসবে। ঠিক আছে, সো এই জন্য আমি বলবো যে তুমি যখন প্রশ্ন ব্যাংক কালেক্ট করবে, তোমার প্রথম কাজই হচ্ছে প্রশ্ন ব্যাংকটাকে খুব ভালোভাবে দেখে নেওয়া, যাতে এখানে কোন ধরনের প্রশ্ন কোথা থেকে আসছে, কোন টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা যাতে তুমি পড়ার সময় সেই টপিকটাতে যাতে অনেক ভালোভাবে ফোকাস করতে পারো। ওকে, তারপর হচ্ছে কি আমাদের বললাম যে রিভিশন দিতে হবে। প্রথমে তুমি যখন নোট করবা, সে নোটটা করার পর সপ্তাহে একদিন, তারপর হচ্ছে আবার মাসে একদিন, সেই হিসাব করে তোমাকে রিভিশন দিতে হবে এবং সেই চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এক্সাম দিতে হবে। তো তোমরা যারা অফলাইনে পড়াশোনা করতে চাচ্ছ বা অনলাইনে হচ্ছে যারা যেতে চাও, আমি বলবো যে এখনকার যুগে বাসায় বসে অনলাইনে যদি প্রিপারেশন নাও সেটাই হচ্ছে ভালো। কারণ অফলাইনে যারা হচ্ছে অনেকে কোচিং নিয়ে থাকে, সো কোচিংয়ে যদি তুমি নিয়ে থাকো এই শেষ সময়টাতে, অ্যাডমিশনের এই সময়টাতে যদি তুমি কোচিংয়ে ভর্তি হও, সেক্ষেত্রে দেখা যাবে তোমার অনেকটা হচ্ছে সময় নষ্ট হয়। কারণ অ্যাডমিশনের পড়াশোনাটা আসলে নিজের কাছে, তোমাকে নিজেকেই এখানে হচ্ছে এফোর্ট দিয়ে পড়তে হবে। তুমি হয়তো একটা গাইডলাইন পাবা, ঠিক আছে, গাইডলাইন পাবা, সেটার জন্য তুমি চাইলে একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে নিতে পারো। তবে অবশ্যই তোমার দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, তোমাকে ডেডিকেশন থাকতে হবে যে আমি শেষ পর্যন্ত লেগে থাকবো এবং শেষ পর্যন্ত চেষ্টা করব। কারণ কাজ কিন্তু তোমাকেই করতে হবে। তুমি হয়তো একটা কোচিংয়ে ভর্তি হবা বা অফলাইন হচ্ছে তুমি ক্লাস করবা, যাই করো, কিন্তু পড়াটা কিন্তু তোমার কাছে, তোমাকেই পড়তে হবে। ঠিক আছে, সো সব কিছু তোমাকে গুছিয়ে নিতে হবে এবং সেই ডেডিকেশনটা তোমার মধ্যে থাকতে হবে। এখন আসি, পড়া তো গুছিয়ে নিবা, নিজেদের মতো করে হচ্ছে তোমাদের পড়াটাকে, বিষয়টাকে করবা। আর আরেকটা ব্যাপার থাকে যে কতক্ষণ পড়াশোনা করবা। আমি তোমাদেরকে বলবো, যেহেতু অ্যাডমিশন টাইম, এখানে আমাদের কম বেশির ব্যাপার, যেমন সময়ের চেয়েও বেশি জরুরি হচ্ছে তুমি কতটুকু এফোর্ট দিয়ে কতটুকু মনোযোগের সাথে পড়াটা কমপ্লিট করতে পারছো। ঠিক আছে, এখন ধরো কেউ 4 ঘন্টা পড়লো, 4 ঘন্টার ভিতর সে হচ্ছে সময় নষ্ট হলো তার 2 ঘন্টা, তার মানে তার 4 ঘন্টা পড়াটা হচ্ছে এফেক্টিভ হয় নাই। সো তুমি যদি মনোযোগ দিয়ে 2 ঘন্টা পড়ো, সেটাও তোমার 4 ঘন্টার চেয়ে বেশি হচ্ছে কি করবে, ভালো আউটপুট দিবে। সো এই জন্য টাইমটা ম্যান্ডেটরি না, বাট তারপরেও অনেকে হচ্ছে প্রশ্নটা থাকে যে কতক্ষণ আসলে পড়াশোনা করব। তো আমার প্রথম কথা হচ্ছে, তুমি যেহেতু অ্যাডমিশন টাইম চলছে তোমার, তুমি অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, তার মানে তোমাকে একটা ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিন পড়াশোনা করতে হবে। ঠিক আছে, প্রতিদিন পড়াশোনা করতে হবে। এখন অ্যাডমিশনের সময়টাতে আমি বলবো প্রতিদিন কমপক্ষে তোমাকে 10 আওয়ার্স, 10 ঘন্টা তোমাকে স্টাডি করতে হবে। 10 ঘন্টা তোমাকে স্টাডি করতে হবে, 10 ঘন্টা তোমাকে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। মিনিমাম 10 ঘন্টা তোমাকে অবশ্যই সময় দিতে হবে, এরপর ম্যাক্সিমাম কোনো কথা নেই, তুমি যতটুকু বেশি পড়তে পারো। তবে আমার কথা হচ্ছে, তুমি আজকে 10 ঘন্টা পড়লা বা 12 ঘন্টা পড়লা, 2 দিন 10 ঘন্টা করে পড়লা, এরপর আর 4 দিন তোমার কোনো খবর নাই, ঠিক আছে, পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নাই। সো এরকম যেন না হয়, কারণ সব কিছুর উপরে আমাদেরকে অ্যাডমিশনে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তোমাকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হবে, প্রতিদিন পড়াশোনা করতে হবে, প্রতিদিন মানে প্রতিদিন, এখানে কোনো গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রতিদিন তোমাকে পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত, তোমাকে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই সময়টা কিন্তু দীর্ঘ একটা সময়। যদিও তোমাদের রেজাল্ট প্রকাশের পর খুব বেশি সময় একটা পাওয়া যায় না, কারণ সার্কুলারগুলো সার্কুলার প্রকাশিত হয়ে যায় প্রায় 10-15 দিন বা 1 মাসের মধ্যে হচ্ছে সার্কুলার প্রকাশিত হয়। সার্কুলারে যে পরীক্ষার ডেট বা অ্যাপ্লিকেশনের যে সময়সীমা দেওয়া থাকে সেটাও মোটামুটি 3 থেকে 4 মাসের ভিতরেই হচ্ছে শেষ হয়ে যায়। সো একটা নির্দিষ্ট সময় কিন্তু তোমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। সো শুরুর দিকে যেই আগ্রহটা নিয়ে তুমি শুরু করবে, সেই আগ্রহটা যেন তোমার শেষ পর্যন্ত তুমি ধরে রাখতে পারো। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই প্রয়োজন। তারপর হচ্ছে তোমাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। নির্দিষ্ট সময় তোমার পড়ার সময় তোমাকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, যাবতীয় অন্যান্য কাজের চেয়ে তোমাকে এখন ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে তোমার পড়াশোনাটাকে, স্টাডিটাকে তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে ডেডিকেশন বজায় রেখে ডিসিপ্লিনের সাথে তোমাকে প্রতিদিন হচ্ছে পড়াশোনায় থাকতে হবে। এরপরে যে বিষয়টা আসে প্রেয়ার, অর্থাৎ যার যার ধর্ম অনুযায়ী সে হচ্ছে অবশ্যই নিজেদের জন্য দোয়া করতে হবে, কারণ আমাদের ভাগ্যের উপর হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা পরিশ্রম করব, তবে এটা অবশ্যই আমাদের রেজাল্টটা কার কাছে চাইবো, সৃষ্টিকর্তার কাছে চাইবো। সো প্রত্যেকে যারা যা ধর্ম পালন করবে এবং অবশ্যই সৃষ্টিকর্তার কাছে নিজেদের জন্য হচ্ছে দোয়া প্রার্থনা করবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক করার মানসিকতা থাকতে হবে, অর্থাৎ কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
কঠোর পরিশ্রমের সাথে তোমাকে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে করতে হবে। ওই যে এটা বললাম যে তোমাকে টার্গেট অনুযায়ী প্রশ্ন ব্যাংক যে সংগ্রহ করবে, প্রশ্ন ব্যাংক থেকে তুমি অ্যানালাইসিস করে তুমি আগে স্মার্টভাবে স্মার্ট ওয়েতে তোমাকে বুঝতে হবে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, সেই টপিকগুলোকে সিলেক্ট করা। ধরো যে কোনো একটা বিষয়ে যে কোনো একটা চ্যাপ্টার ধরো, ঠিক আছে, একটা চ্যাপ্টার তুমি নিলা। এখন তোমার কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো বেশি আসছে, কোন কোন প্রশ্নগুলো বেশি পরীক্ষায় আসে। ধরো ফিজিক্সের যে প্রশ্নগুলো তুমি অনেকগুলো পড়লা, প্রিভিয়াস ইয়ারের 2 থেকে 4 বছরের প্রশ্নগুলো তুমি যখন পড়বা তখন তোমার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। সো সেই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার কি মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন ওই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো তুমি খুবই জোরালোভাবে কি করবে, পড়বে। সো এভাবে হচ্ছে তোমাকে স্মার্ট ওয়েতে এগিয়ে যেতে হবে। যেটা বেশি জরুরি, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভালোভাবে এবং মনোযোগের সাথে সুন্দরভাবে হচ্ছে শেষ করবে, ঠিক আছে। আর এখানে জরুরি বা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বলতে কোনো কিছু নাই। তবে কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে তুমি যদি অ্যানালাইসিস করে ভালোভাবে পড়তে পারো সেক্ষেত্রে তোমার পরিশ্রমটা কিছুটা কমে আসবে, কারণ স্মার্ট ওয়েতে পড়াশোনা করলে পরিশ্রম কম করলেও হচ্ছে শেষ পর্যন্ত কি হয়, টিকে থাকা যায়। সো এই হচ্ছে আমাদের প্রসেসটা। এই প্রসেস সার্কুলার দেওয়ার পর তুমি তোমার রেজাল্ট অনুযায়ী যেখানে যেখানে আবেদন করা যাবে সেখানে সেখানে হচ্ছে আবেদন করবে, এবং আবেদনের প্রসেস অনুযায়ী হচ্ছে তোমাকে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ডের তারিখ অনুযায়ী তোমাকে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পর হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে। তো এই অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত কিন্তু এই পুরো প্রসেসটা তোমাকে চালিয়ে নিতে হবে। সো আমি আবার একটু সংক্ষেপে তোমাদের সাথে একটা বিষয়টা একটু সামারি করে দিচ্ছি। প্রথমত আমাদের এখন যেহেতু এইচএসসি পরীক্ষা শেষ, আমরা অন্ততপক্ষে আমাদের রেজাল্ট পর্যন্ত যে ধারাবাহিকতার বজায় রেখে কাজ করব সেটা হচ্ছে, আমি প্রথমে বলছি, প্রথমে তুমি টার্গেট করো যে কোন কোন ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে চাও, অ্যাডমিশন পরীক্ষা দিতে চাও, এবং তোমার সুবিধা অনুযায়ী কোথায় কোথায় অ্যাডমিট হলে তোমার পড়াশোনার সুবিধা হবে বা সব কিছু মিলিয়ে হচ্ছে, বা তোমার টার্গেট ভার্সিটি কোনটা সেটা আগে তুমি ভার্সিটি সিলেক্ট করো। ভার্সিটি সিলেক্ট করার পর প্রথমত কি বললাম, ভার্সিটি সিলেক্ট করো। ভার্সিটি সিলেক্ট করার পর সেই ভার্সিটিতে তুমি কোন ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে, বা তুমি কোন গ্রুপের কোন ইউনিটে তুমি পরীক্ষা দিবে সেটা আগে সিলেক্ট করো, ঠিক আছে। প্রথমে কি বললাম, ভার্সিটি সিলেক্ট করবে, তারপর হচ্ছে ইউনিট সিলেক্ট করবে, অর্থাৎ সেই ভার্সিটিতে কোন ইউনিটে তুমি পরীক্ষা দিবে। তৃতীয়ত হচ্ছে যে ইউনিটে তুমি পরীক্ষা দিবে সেই ইউনিটের প্রশ্ন ব্যাংক তোমাকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে। বইয়ের দোকান থেকে বিভিন্ন ধরনের পাবলিকেশনসের বই পাওয়া যায়, জয়কলি পাবলিকেশনস বলতে পারো, বা অ্যাসপেক্ট সিরিজের বিভিন্ন বই আছে। সো ভালো ভালো বিভিন্ন ধরনের সিরিজের বই আছে, সেগুলো হচ্ছে তোমাকে সেখান থেকে প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে হবে। প্রশ্ন ব্যাংক কালেক্ট করার পর সেই প্রশ্ন ব্যাংকের মধ্যে যে তোমার যে ইউনিটের পরীক্ষা সেই ইউনিটের মধ্যে কোন কোন বিষয়গুলোর উপর তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে চাইলে অ্যাডমিশনের আলাদা করে হচ্ছে নোট পাওয়া যায়, আলাদা গাইড বুক পাওয়া যায় অ্যাডমিশনের জন্য প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, তুমি চাইলে সেগুলো কিনতে পারো। তবে অবশ্যই মেইন বইটা হচ্ছে ফোকাসে প্রথমে রাখতে হবে, ঠিক আছে। সো চতুর্থ আমরা কী বললাম যে আমাদের কোশ্চেন ব্যাংক থেকে কী করতে হবে, সাবজেক্টগুলো আগে সিলেক্ট করতে হবে, কোন কোন সাবজেক্টে তোমাকে অ্যাডমিশন দিতে হবে। সাবজেক্ট সিলেক্ট করার পর প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তুমি চাইলে কী করবা, যে বাজার থেকে বিভিন্ন হচ্ছে অ্যাডমিশনের যে গাইড বুক পাওয়া যায় প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, সেগুলো হচ্ছে তুমি চাইলে কালেক্ট করতে পারো। প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ একটা করে নোট খাতা বানিয়ে ফেলতে হবে, এবং সেই সাবজেক্টের মেইন বইগুলো এইচএসসি ইয়েতে যে মেন বইগুলো পড়েছো তোমরা, সেই বইটাকে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশনের ব্যাপারটা কেমন, যে নোট তৈরি করবে এবং নোট তৈরি করে সেটাকে রিভিশন দিবে, ঠিক আছে। একটা নোট তৈরি করলা, পরের চ্যাপ্টার পড়লা, এরপর আবার হচ্ছে 2টা চ্যাপ্টার একসাথে রিভিশন দিলা, সো আবার মাসখানেক পর হচ্ছে আবার রিভিশন দিলা। সো রিভিশনের মাধ্যমে তোমার বিষয়টা হচ্ছে তোমার মধ্যে হচ্ছে এটাকে ক্যাচ করবে আর কি। এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। তুমি চাইলে একটা অনলাইনে এক্সাম ব্যাচ অনেকগুলো চালু হয়, আমাদের অ্যাডমিশন পরীক্ষার সময়টাতে অনেক এক্সাম ব্যাচ চালু হয়, তুমি বুঝে দেখে শুনে ভালো একটা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো, যেন সেখানে এক্সাম দিতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে কোনটা বললাম, যে এই যে পুরো প্রসেসটা এভাবে তুমি চালিয়ে নিবে কতক্ষণ পর্যন্ত, আমাদের অ্যাডমিশন পরীক্ষার আগে পর্যন্ত। সো একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়টাতে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, কি বললাম, কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে ধৈর্যের সাথে শৃঙ্খলা অনুযায়ী, কি বললাম, প্রেয়ার অর্থাৎ প্রার্থনা সহকারে তোমাকে হার্ড ওয়ার্ক করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে, যেন তুমি শেষ পর্যন্ত তোমার এই জার্নিতে, অ্যাডমিশন জার্নিতে যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারো।
সো আশা করি তোমাদের আজকের ভিডিওটি দেখার পর এইচএসসি এর পর ইউনিভার্সিটি অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসেস সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। তারপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালোভাবে পড়াশোনা করো, নিজের টার্গেট ঠিক করো এবং নিয়মিত প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।